নমস্কার, রাত ৮টা মানে আপনার সামনে ঠোঁটকাটা আমি, ঠোঁটকাটা পিউ। আর আজ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলব আমি ঠোঁটকাটা অনুষ্ঠানে। আর আজ শুরুতেই যে ছবি আপনাদের সামনে আনবো তা ভয়ঙ্কর, সাবধান করছে আগেই। বর্ষা এখনো আসেনি, আর তার আগেই বন্যায় কাঁদছে উত্তর পূর্ব ভারত। 7 জনের মৃত্যু হয়েছে অসমে, অরুণাচলে 5 জনের, প্রাণহানি মণিপুরেও। কয়েক লক্ষ মানুষ বন্যা দুর্গত। পাহাড়ের কোলে ছবির মতো সাজানো নিউ হাফলং স্টেশনের অবস্থা দেখলে আপনি শিউরে উঠবেন। প্রবল বর্ষার অনুকূল পরিস্থিতি এখন, আগে থেকে সতর্কতা ছিল। আর প্রশ্ন এখানেই, বিপর্যয়ের পিছনে শুধু বৃষ্টিই দায়ী? প্রতি বছর বর্ষা আসে, বর্ষার হাত ধরে আসে বন্যা, বিপর্যয়। জলবায়ু পরিবর্তন যে একেবারে ঘরে ঢুকে পড়েছে, নিয়ম করে সতর্কবাণী শোনানো হয়, কিন্তু কে শুনবে? পাবলিক বলে মিডিয়া ভয় দেখাচ্ছে, আর সরকার গান্ধারীর মতো তার চোখ বন্ধ। বিপর্যস্ত অসমের ছবি দেখেও কি ঘুম ভাঙবে না? একবার তাকিয়ে দেখুন উপত্যকার মধ্যে সাজানো গোছানো নিউ হাফলং স্টেশন। প্ল্যাটফর্ম পেরোলেই ট্রেন ঢুকে পড়ে টানেলে। সেই স্টেশনের কি অবস্থা! আস্ত একটা এক্সপ্রেস ট্রেন খেলনার মতো লাইনচ্যুত হয়ে দুলছে। প্ল্যাটফর্ম বলে কিচ্ছু দেখা যাচ্ছে না, সবটাই কাদার নিচে। শুধু কি নিউ হাফলং স্টেশন, গোটা উত্তর পূর্বেই এক দুরবস্থা। নদী ফুসছে, সেতু ভাসছে, ধস নামছে যেখানে সেখানে, মহাপ্রলয় যেন। বর্ষা আসার আগে এমন অবস্থাই বা কেন? বন্যার পিছনে দায়ী কে? বঙ্গোপসাগরে অতি সক্রিয় দক্ষিণা পশ্চিমী বাতাস, জলীয় বাষ্প ভরা বাতাস পৌঁছে যাচ্ছে উত্তর পূর্বের পাহাড়ে। পাহাড়ে ধাক্কা খেয়ে একটানা বৃষ্টি নামাচ্ছে দক্ষিণা পশ্চিমী বাতাস। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার উন্নয়ন পাহাড়ে। পাহাড় ধ্বংস, প্রবল বৃষ্টির দাপট সইতে না পেরে বাড়ছে ধস। নিউ হাফলং স্টেশন এমনই কাদা ধসে বিপর্যস্ত। এরপরও শিখবে না? ঠোঁটকাটা কিন্তু আঙুল তুলে দেখিয়েই যাবে। বলবো এবার সাগনিকের কথা, যার চেহারা আপনারাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্টুডিওর মধ্যে। গ্রেফতার হয়েছে সাগনিক চক্রবর্তী। সাগনিক অভিনেত্রী পল্লবী দের লিভ ইন পার্টনার। আর্থিক প্রতারণার অভিযোগে সাগনিককে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। হ্যাঁ, আর্থিক প্রতারণা। গতকালই আমরা প্রশ্ন তুলেছিলাম, পল্লবী কি সাগনিকের সুখের সিঁড়ি ছিল? পুলিশকেও ভাবাচ্ছে এই প্রশ্নই। সাগনিক চক্রবর্তী, পল্লবীর রহস্য মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মেয়ের লিভ ইন পার্টনারের দিকে অভিযোগের আঙুল অভিনেত্রীর মা বাবার। সাগনিকের সুখের সিঁড়ি পল্লবী। পল্লবীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সাগনিকের। দুজনের নামে 15 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ছিল। নিউ টাউনে 50 লক্ষ টাকার ফ্ল্যাট বুক করেছিলেন পল্লবী। সেই ফ্ল্যাট বুক করা হয় সাগনিকের বাবা সুভাষের নামে। শুধু বাড়ি নয়, পল্লবীর টাকায় দামি গাড়িও কেনা হয়। কত মাইনে পেতেন সাগনিক? সামান্য কল সেন্টারে কাজ করতেন, বেতন 18 থেকে 19,000। মেয়ের টাকাতেই কি ওর চলতো, তা নাহলে আজকে এত দিন আজকে ওর 1 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হওয়ার কথা। আর কোনোদিন তো আমরা ঘরের জন্য 1 পয়সা চাইও নি। সাগনিক ও ইন্দ্রিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন পল্লবীর মা বাবা। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার সাগনিক। এখনো আসল প্রশ্নের উত্তর নেই, রহস্য মৃত্যুর কিনারা তবে কবে? মৃত্যু হয়েছে আরও এক অভিনেতার, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। চেতনা রাজ। মাত্র 21 বছর বয়সে প্রাণ হারালেন চেতনা। চেতনা বাংলায় বললে তিনি কন্নড় অভিনেতা। আরো সুন্দর হতে চাইতেন তিনি, আর সেই লোভে প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মৃত্যু হলো চেতনার। কি হলো প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে? মৃত্যুর নেপথ্যে আসলে কি? মেদ ঝরানোর লক্ষ্যে প্লাস্টিক সার্জারি সিদ্ধান্ত নেন চেতনা। সিদ্ধান্ত যে সঠিক ছিল না তা তো মৃত্যুতেই প্রমাণিত। কি হয়েছিল সেদিন? প্লাস্টিক সার্জারি শেষ হতে অসুস্থ হয়ে পড়েন চেতনা। ফুসফুসের সমস্যা শুরু হয়, জল জমতে থাকে ফুসফুসে। অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় চেতনাকে। 1 ঘন্টা বুকে পাম্প করার পরেও বাঁচানো যায়নি। যতক্ষণ কথা বলতে পেরেছেন চেতনা, চিকিৎসকদের অনুরোধ করে গেছেন যেন তার বাড়িতে না জানানো হয়। যদিও চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন মা বাবা। চেতনার মৃত্যু কতগুলো প্রশ্ন তুলেছে। চিকিৎসকরা কতটা দায়ী? আগে থেকেই অসুস্থ ছিলেন চেতনা? প্লাস্টিক সার্জারিতে এরকম ঝুঁকি থাকে? ডাক্তাররা ভীষণ ভয় পায় সেপ্টিসিমিয়া। হ্যাঁ, সেপ্টিসিমিয়া হলে মাল্টি অর্গান ফেলিয়ার একটা লোকের মৃত্যু হতে পারে। আমি তো ঠোঁটকাটা স্পষ্ট করে বলছি, খুব প্রয়োজন ছাড়া খোদার ওপর খোদগারির দরকার কি? জীবনের ঝুঁকি নিয়ে সুন্দর হওয়ার মানে কি?
অন্তর থেকে সুন্দরী আসল সুন্দর। সময় থাকতে থাকতে বুঝুন, চেতনাকে দেখে শিখুন। বলি কি, চেতনা ফিরলেই মঙ্গল, নইলে কিন্তু প্রাণ নিয়ে টানাটানি। দেখলেন তো আজকাল মেদ ঝরাতে প্লাস্টিক সার্জারির পথ বেছে নিচ্ছেন অনেকে। রোগা হওয়ার নেশায় ফিট থাকা এখন ব্যাকসিটে। নায়ক নায়িকাদের দেখে প্রভাবিত হচ্ছে পাবলিক। কিন্তু বলুন তো, স্লিম অ্যান্ড ট্রিম চেহারা না পেলে জীবন কি সত্যি ব্যর্থ? অপারেশনে ঝুঁকি আছে, প্রাণ যেতে পারে, সব জেনেও জীবন নিয়ে খেলার দরকার কি? কোনো অসুস্থতা নয়, শুধুমাত্র নিজেকে রোগা পাতলা দেখানোর নেশা পূরণ হয়তো দরকারই নেই তবুও। আর তা করতে গিয়ে অপারেশনের মতো চরম পথে হাঁটার ফল কি হতে পারে চোখে আঙুল দিয়ে দেখালো চেতনা। ফিরুক চেতনা। এবার আসছি অন্য খবরে। পরের একটা তথ্য আপনাদের সামনে আনি, যা এক রাস লজ্জার আমাদের জন্য। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে স্কুলে পড়ানোর চাকরি পেয়েছিলেন, আর সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। শুধু সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে তাই নয়, পরেশকে মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে অনুরোধ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরকম ঘটনা বাংলায় কবে কে দেখেছে আপনি মনে করতে পারছেন? অভিযোগটা কি জানেন? এককালে বাম মন্ত্রিসভা ছিলেন পরেশ, তার মেয়ে অঙ্কিতা, তার নাম স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় ছিলই না। কিন্তু যেই না পরেশ দল বদলে তৃণমূলে এলেন, তার সেই মেয়ের নাম মেধা তালিকার একেবারে প্রথমে, একেবারে ফার্স্ট ফরওয়ার্ড। ম্যাজিক নাকি? পার্সোনালিটি টেস্ট না দিয়েই অঙ্কিতা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার চাকরি পেয়ে যান। একথা আজ হাইকোর্টকে জানিয়েছেন খোদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। এত দুর্নীতি কেন? এমনিতেই সরকারি চাকরি নেই রাজ্যে, যেটুকু হচ্ছে তাতেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। দিন কয়েক আগে হাইকোর্ট নিযুক্ত কমিটি বলেছে 222 জন লিখিত পরীক্ষা না দিয়েই এসএসসি গ্রুপ সির চাকরি পেয়ে গিয়েছেন। নতুন সংযোজন, স্কুলে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগে দুর্নীতি, তদন্ত করবে সিবিআই। পার্সোনালিটি টেস্ট না দিয়ে চাকরি পাবে কেন? কারণ সে প্রভাবশালী, কারণ সে অনুপ্রাণিত। আমরা তো বলেছি এই নিয়োগের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরানোর অনুরোধ করেছেন বিচারপতি। প্রতিক্রিয়ায় কোর্টকে চৌকাঠ স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র। কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি চিহ্নিত করতে গিয়ে আমরা আশা করব মহামান্য আদালতও তারা আদালতের চৌকাঠটি বহাল রাখবেন। একের পর এক মামলায় তদন্তে সিবিআই। রাজনৈতিক আকচাকচি চলছেই, কিন্তু এসবের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কাদের? যোগ্য চাকরি প্রার্থীদের। দুর্নীতির ঠেলায় যারা আজও দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন একটা চাকরির জন্য। এই ভোটারদের কথা ভাববে না সরকার? আনিস খান খুন হননি, পুলিশের গাফিলতিতে পড়ে গিয়ে মারা যান। হাইকোর্টে মোটামুটি সেটাই বলে দিয়েছে সরকার। পেয়ারা কিছু প্রশ্ন পিছু ছাড়ছে না। কি প্রশ্ন? সেই রাতে কারা গিয়েছিলেন আনিসের বাড়িতে? সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কে কে যান? কার নির্দেশে কেন গিয়েছিল পুলিশ? আনিসকে হাসপাতালে না নিয়ে গিয়ে পুলিশ চলে গেল কেন? এসপিআইসি পরদিন কেন বললেন যে পুলিশ যায়নি? ডিজি তো 15 দিনে তদন্ত শেষের কথা বলেছিলেন, আর তদন্ত শেষ হতে এত সময় লাগছে কেন? আনিস খানের মৃত্যুতে এরকম অসংখ্য প্রশ্নের জবাব আজও মেলেনি। সরকার ভয় পাচ্ছে এই মামলার তদন্ত সিবিআইকে দিয়ে দেবে না তো হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসার তদন্তভার তো আগেই দিয়েছিল। অতি সম্প্রতি বকটুই, হাঁসখালি, এসএলএসটি, এসএসসি, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুন, 3 সপ্তাহে 7টি মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে হাইকোর্ট। আনিসের মৃত্যু নিয়ে তাই মরিয়া রাজ্য সরকার। আইন মেনে তল্লাশি হয়নি, পুলিশের গাফিলতিতেই মৃত্যু। খুন নয়, আত্মহত্যা নয়, দুর্ঘটনায় মৃত্যু। খুনের কোনো পরিকল্পনা ছিল না, কাউকে আড়াল করা হচ্ছে না, কোনো প্রভাবশালীর নাম জড়ায়নি। রাজ্য সরকার যথাসাধ্য করছে, সব ঠিকঠাক তদন্ত করছে। মঙ্গলবার এরকম নানা যুক্তি সাজালেন অ্যাডভোকেট জেনারেল। ওপর মহল থেকে নাবো মহল পর্যন্ত এর মধ্যে জড়িত আছে। আমরা শুরু থেকেই বলছি এটা প্ল্যান মার্ডার। এসআইটি রিপোর্টে সেটা ক্লিয়ার। এই পুলিশ মার্ডার করছে, এই পুলিশ তদন্ত করে, সিবিআই দরকার হবে। পুরো রেডটা হলো সিভিক ভলেন্টিয়ারদের নেতৃত্বে, ওসি এবং এসপির নির্দেশে। এই সরকারের পুলিশের প্রতি মানুষ এবং আদালতের কার্যত কোনো ভরসা নেই। জাস্টিফিকেশনটা কোথায় যে ওসি আজও পর্যন্ত গ্রেপ্তার হয়নি? পুলিশের এসপি তাকে কেন এখনো পর্যন্ত খারিজ করা হয়নি? কোর্টের এই পর্যবেক্ষণ বা বিচারাধীন বিষয়ে এইখানে কোনো মন্তব্য করব না। 7 তারিখ যখনই দেবে না, সিবিআই আসবে না, তখন আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাচ্ছি। বিচারপতি কিন্তু বললেন খুনের মামলা হবে না। এই সিদ্ধান্তে পৌঁছলেন কি করে? সেই রাতে কি কি হয়েছিল তা স্পষ্ট নয়। বললেন,
সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই পুলিশকে দিয়ে কোনো ঘটনার তদন্ত করা উচিত নয়। ভুক্তভোগী ও পরিবারের আস্থা অর্জনেই ওই নির্দেশ। দিনের শেষে তাই চাপে থেকেই গেল রাজ্য সরকার। পরবর্তী শুনানি 7ই জুন। আচ্ছা, সরকার মানে কি বলুন তো আপনি? জনপ্রতিনিধি মানে মন্ত্রী, এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েতের 3 স্তরের সদস্য, আর তার সঙ্গেই আমলা এবং কর্মচারী। সরকার মানে তো এটাই বুঝি আমরা। আর এই সব মিলেই হয় প্রশাসন। রাজ্য সরকার কারা চালায়? উত্তর কি? মন্ত্রীরা। রাজ্য সরকার চালায় মন্ত্রীরা। সহজ উত্তর এটাই, কিন্তু সত্যি কি তাই? সত্যি কি সরকারের কোনো দরকার আছে? উদ্ভট প্রশ্ন আপনার মনে হচ্ছে তো? কেন করছি দেখুন। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক। পিডব্লিউডি এত বেশি খাই কেন? কোনো দরকার নেই পিডব্লিউডি। তাহলে পিডব্লিউডি দফতর রাখা কেন? হাঁসখালি বকটুয়ের ঘটনায় আঙুল তুলেছেন পুলিশের দিকে। পুলিশ যদি কন্ট্রোল করতো তাহলে কি আর আমাদের এই একটা ঘটনা নিয়ে যেভাবে মুখ পুড়িয়েছে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। মঙ্গলবারই হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলও বললেন অবাক করা কথা। যেভাবে আনিসের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল তা সঠিক হয়নি, আদালতে দাঁড়িয়ে এই কথাই জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সেই সঙ্গে তার বিস্ফোরক অভিযোগ, গোটা রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ যাতে বন্ধ হয় তেমনটাই সুপারিশ করবেন তিনি। সরকারি দপ্তর, পঞ্চায়েত, পুলিশ, সিভিক ভলান্টিয়ারের ভুল ধরাটাই সরকারের কাজ। সে তো পাবলিকের সাদা চোখেই ধরা পড়ে। তাহলে সরকারের কাজটা কি? আজ তো আমি এই প্রশ্ন করবই। সুপ্রিম কোর্ট কি স্বস্তি দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নাকি অস্বস্তিতে ফেলে দিল রাজ্যের সরকারকে? অভিষেকের নালিশ ছিল তাঁকে এবং তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে হেনস্থা করছে ইডি। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ সেই আবেদন মানল। অভিষেক রুজিরাকে দিল্লিতে ডাকা যাবে না, জিজ্ঞাসা করতে হবে কলকাতায়। নোটিশ দিতে হবে অন্তত 24 ঘন্টা আগে। কয়লা মামলায় তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছে সিবিআই। অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকেছে ইডি। অভিষেক গেলেও 2 সন্তানের দেখভালের কথা জানিয়ে যাননি নারুলা। मुझे 10 बार ईडी बुलाया, 10 बार सीबीआई बुलाया, मेरा घर रेड किया, मेरा घर पे घुस के सवाल जवाब किया है, मुझे दिल्ली बुलाया। बीजेपी का हिम्मत है तो बीजेपी कुछ करके दिखाए, हम सर नहीं झुकाएंगे और आखिरी दम तक ये लड़ाई लड़ते रहे। জিজ্ঞাসাবাদের জন্য কেন দিল্লিতে ডাকা? অভিষেকের নালিশ দিল্লি হাইকোর্ট নাকচ করলেও মানল সুপ্রিম কোর্ট। আমি টোটকাটা, বেয়ারা প্রশ্ন ঠোঁটে লেগেই থাকে। সত্যি স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, নাকি অস্বস্তি বাড়ালো? কেন বলছি? সুপ্রিম কোর্ট বলেছে জিজ্ঞাসাবাদের কথা আগেভাগে জানাতে হবে মুখ্য সচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে। ইডি আধিকারিকদের নিরাপত্তার সব দায়িত্ব রাজ্য সরকারের। 2021-এর 17ই মে সিবিআই সুব্রত মুখোপাধ্যায়, ফেরহাদ হাকিম ও মদন মিত্রকে গ্রেফতার করায় নিজাম প্যালেসের ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইট বৃষ্টিও হয়। রায়ে সে কথাই তো মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। অভিষেককে স্বস্তি দিতে গিয়ে মমতাকেই তো অস্বস্তিতে ফেলে দিল দেশের শীর্ষ আদালত। মনে রাখবেন, আমি ঠোঁট কাটা, কাউকে ছাড়ি না। রাজ্য সরকারের অস্বস্তি যখন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, বিজেপির অস্বস্তি দেখাবো না? বিজেপিতে কি চলছে বলুন তো? কেন বলছি পরিষ্কার করে বলার আগে বিজেপি সাংসদের বক্তব্য শোনাবো। এটা একটা বড় প্রশ্ন আছে, এই প্রশ্নটা উত্তর পেয়ে যাবেন কোনোদিন, আমি থাকবো কি না থাকবো। বুঝলেন, তিনি বিজেপিতে আছেন কি নেই, থাকবেন কি থাকবেন না, এই ধাঁধা আরো বাড়িয়ে দিলেন অর্জুন সিং। কিন্তু কেন বাড়াচ্ছেন, তার লক্ষ্যটা কি? তবে একা অর্জুন তো নন, কখনো অর্জুন, কখনো লকেট, কখনো দিলীপ, তথাগত রূপা তো আছেনই। বলেই চলেছেন, শুধু কিচ্ছু বলছে না, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছে দল বিজেপি। কেন বিজেপি চুপ কেন? বিজেপির নেতৃত্ব নেই বলেই ওদের সাংসদরা দেখুন এক একবার এক একজন বেসুরো গাইছে। নেতৃত্বে গোলমাল বহুদিন ধরেই বলছেন দলের সর্বভারতীয় সহসভাপতি। সেই সমস্ত লোকেদের কাজে লাগান যারা এদেরকে সামলাবে। এতদিন সামলেছে ওরা, ওদেরকে বিশ্বাস করে। সেইখানে ম্যানেজমেন্টে কিছু গন্ডগোল হচ্ছে।
কানে নিচ্ছে কে? জেলায় জেলায় মণ্ডল সভাপতি বদলে যাচ্ছে প্রায়ই। বুঝতে অসুবিধা হয় না যে এখনো ঘর গোছাতে পারেনি বিজেপি। 2024-এর আগে বিজেপি লড়ছে বিজেপির বিরুদ্ধেই। ঘরের অশান্তি ঢেকে রাখা যায়নি। লকেট রাজ্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়োতে মোদির সঙ্গে দেখা করলেন। রূপা বিজেপির মিটিংকে ভাটের মিটিং আখ্যা দিলেন। তথাগত কদর্য ভাষায় আক্রমণ করলেন রাজ্যের নেতাদের। তালিকা লম্বা হচ্ছে। ঠোঁট কাটার বলতে অসুবিধা নেই যে বাইরে থেকে ততটাই অগোছালো মনে হচ্ছে বিজেপিকে। 24-এর আগে হাল ধরবে কে? পার্টিটা একটা পার্টি না, অনেক পার্টি ডিভাইডেড হয়ে গেছে। তার ফলে ওরা বিরোধী দলের দায়িত্ব কোনোভাবেই পালন করতে পারছেন না এবং পারবেনও না। করোনার প্রভাব ধীরে ধীরে কমলেই বাজার তাজা হবে, আর্থিক হাল দ্রুত ফিরবে বারবার দাবি করেছে কেন্দ্র। কিন্তু বাস্তবে কি হচ্ছে? রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে দেশের পাইকারি মুদ্রাস্ফীতি। দেখাবো, মার্চে ছিল 14.55%, এপ্রিলে বেড়ে হয়েছে 15.08%। 8 বছরের রেকর্ড ভেঙেছে গত সপ্তাহে। তবে এই প্রথমবার 15% পেরোলো। এবার খাদ্য সামগ্রীর মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে 8.35%, যা মার্চে ছিল 8.06%। খুচরো মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ আর মধ্যপ্রদেশে 9%। 2014-র মে মাসে ওই দুই রাজ্যে ছিল 8.3%। হরিয়ানা, তেলেঙ্গানা সহ 7 রাজ্যে খুচরো মুদ্রাস্ফীতি 8%-এর বেশি। সবচেয়ে কম কেরল এবং তামিলনাড়ুতে 5% রয়েছে। অর্থনীতির কঠিন কঠিন তথ্য ছাড়ুন, জ্বালানির দাম, বাজারে জিনিসপত্রের দামে হাত দিলেই বোঝা যাচ্ছে মুদ্রাস্ফীতি আসলে কি। রিজার্ভ ব্যাংক রেপো রেট কমাচ্ছে, সুদের হার বাড়াচ্ছে, আশ্বাস দিচ্ছে কেন্দ্র, কিন্তু কোথায় তো আর চিড়ে ভেজে না। এবার করোনার অনেক রকম অভ্যেসের কথা আপনাদের মনে করিয়ে দিই। আমাদের এই করোনা অনেক অভ্যেস তৈরি করে দিয়েছে নতুন করে। মাস্কই ধরুন, পরেন আপনি রোজ সব সময়। কেউ যদি পড়তে বলে আপনি বলেন না করোনা কোথায় এখন। অথচ করোনার জেরে বাধ্য হয়ে নেওয়া অনলাইনে মানে বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার অভ্যেস ছাড়তেই চায় না ছাত্রদের একটা বড় অংশ। কি আবদার! করোনার চেয়েও সংক্রামক এই রোগ কি গতিতে ছড়াচ্ছে জানেন? কলকাতা, উত্তর 24 পরগনায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের 2 ক্যাম্পাস, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সঙ্গে বীরভূমের 2 কলেজ, সিউড়ির বিদ্যাসাগর কলেজ, বোলপুরের পূর্ণিদেবী মহিলা কলেজ। বাংলার এ মাথা ও মাথায় মাথা চড়া দিচ্ছে ছাত্র আন্দোলন। যাদের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়, তারাই ক্লাসে গিয়ে পরীক্ষা দিতে চাইছে না। কেন? এই মুহূর্তে করোনার কোনো নামগন্ধ নেই। তাহলে এমন আবদার কেন? পড়াশোনা পাকাপাকিভাবে লাটে তুলে দেওয়াই তাদের উদ্দেশ্য কি? আমাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি। সিলেবাস শেষ হয়নি, ঠিক এই যুক্তি দেখিয়েই ক্লাসে গিয়ে পরীক্ষা দিতে নারাজ ছাত্রছাত্রীরা। অনলাইনে পরীক্ষা না হলে নাকি পাশই করতে পারবেন না। অফলাইনে যদি এক্সাম নেয় তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, কলেজের ছাত্রছাত্রীরা, তারা কোনো ক্লাস করেনি, কোনোভাবে ক্লাস হয়নি, তাহলে এক্সামটা দেবে কিভাবে আর পাসটা করবে কিভাবে? কিন্তু অনলাইনে পরীক্ষা হলে পাশ করে যাবেন। তবে কি বাড়িতে বসে টুকে পরীক্ষা দেওয়া যাবে? তাই এমন আবদার। উত্তরবঙ্গের এক ছাত্রী তারও সমাধান দিচ্ছেন। প্রচলিত কথা যে টুকে লেখা অনলাইন পরীক্ষা, ওনারা তেমন সফটওয়্যারে ভার্সন করুক যেখানে টুকে লেখার কোনো জায়গা থাকবে না। অর্থাৎ আন্দোলন চলছে 8 ঘাট বেঁধেই, আর সবার মুখে অন্য বিশ্ববিদ্যালয়ের উদাহরণ। তো ইউনিভার্সিটিগুলো এখন অনলাইন এক্সাম ডিক্লেয়ার করে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অফলাইনেই পরীক্ষা নিচ্ছে। কই সেই উদাহরণ তো কেউ টানছেন না। সবচেয়ে বড় কথা, বয়সে ছোটরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে দিতে পারে, তাহলে কলেজ পড়ুয়াদের এত সমস্যা কেন? যে প্রশ্ন তোলা উচিত সেই প্রশ্ন তুলবেই ঠোঁট কাটা। এরা কি টুকে পাশ করতে চায় বলুন তো? শুরুতেই বললাম না রোগটা সংক্রামক। দেখুন, সবার দেখা দেখি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও পড়ুয়াদের আন্দোলন শুরু হয়েছে অনলাইনের দাবিতে, কর্তৃপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে। ঠোঁট কাটা এবার এলআইসির খবর দেবে আপনাদের। ব্যাট করতে নেমে খানিকটা হতাশই করেছে এলআইসি আইপিও। আজ শুরু হলো এলআইসির শেয়ার কেনা বেচা। শেয়ারের দাম 949 টাকা থাকলেও প্রথম দিন বিএসসিতে শেয়ার প্রতি 867 টাকা 20 পয়সা এবং এনএসসিতে 872 টাকায় ট্রেড শুরু করে। মাঝে দর 920 টাকা উঠলেও দিনের শেষে বিএসসিতে দাম ছিল 875 টাকা 45 পয়সা আর এনএসসিতে 873 টাকা।
শেষ করতে হচ্ছে কারণ হাতে আমার সময় নেই, কিন্তু প্রমিস ঠোঁট কাটার আবার আগামীকাল রাত 8টায় আপনার সামনে হাজির হবে। সঙ্গে থাকুন TV9 বাংলা।